আমাদের বিপ্লবদা নিরাপদা আছেন, ওরাও বলবেন। তবে আপনারা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের যে জাতীয় স্বার্থ বিরোধী, দেশ বিরোধী অর্থনৈতিক নীতি এবং আমাদের রাজ্যে যে লুটের রাজত্ব চলছে, যেভাবে দুর্নীতি, ভ্রষ্টাচার, মহিলাদের উপরে আক্রমণ এবং শ্রমিক কৃষকরা আক্রান্ত, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আজকে আমাদের রাজ্যে থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। আরেকদিকে হচ্ছে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। গোটা দেশে 50 বছরের মধ্যে সর্বোচ্চ বেকার এই সময় তৈরি হয়েছে গোটা দেশে। ধনী দরিদ্রের বৈষম্য ভয়ঙ্করভাবে বেড়েছে এবং গোটা দেশে রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, বীমা থেকে শুরু করে রেল, প্রতিরক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু আজকে একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তার সাথে শ্রমিক শ্রেণীর যে প্রায় 100 বছর ধরে অর্জিত যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে যখন কোভিড পরিস্থিতির মধ্যে গোটা দেশ লকডাউন ছিল, সেই সময়ে পার্লামেন্টে কোনো আলোচনা না করে শ্রমিক সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও শ্রমিক বিরোধী যে শ্রম আইন তৈরি করা হয়েছে, 29টা আগের শ্রম আইনকে বাতিল করে মালিক শ্রেণীর মুনাফা বৃদ্ধি করতে সেই শ্রম আইন মালিক শ্রেণীর স্বার্থে লাগু করার জন্য কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে। গোটা দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, শ্রমিক কর্মচারীদের মজুরি বাড়ছে না। একইভাবে আমাদের রাজ্যে গত 13 বছর ধরে মমতা ব্যানার্জি সরকার মিনিমাম ওয়েজ কোনো সংশোধন করেনি। আমাদের কলকাতা বন্দর, হলদিয়া বন্দর আজকে ভয়ঙ্কর সংকটের মধ্যে। গোটা রাজ্যের এবং পূর্বাঞ্চলের অর্থনীতি আজকে এই যে হলদিয়া বন্দর, এই কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দরের মাধ্যমে হতো, আজকে সেটা একটা চ্যালেঞ্জের জায়গায় চলে গেছে। রাজ্যের শিল্প কলকারখানা গত 13 বছর ধরে নেই। বামফ্রন্টের সময় যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তখন আমরা দেখেছি কিভাবে ধ্বংসাত্মক বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলে ছিলেন। তারপরে আজও পর্যন্ত কোনো ভারী, কোনো বড় শিল্প আমাদের রাজ্যে এলো না, যার ফলে গোটা রাজ্যের শিল্প কলকারখানা নতুন বিনিয়োগ হলো না, পুরনো শিল্প কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, অথবা রাজ্যে যে আইন শৃঙ্খলা অবস্থা এবং লুটের রাজত্ব চলছে, যার ফলে শিল্প উদ্যোগীরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এটা ভয়ঙ্কর অবস্থা। এইরকম একটা পরিস্থিতির মধ্যে রাজ্যের যে আমাদের রাজ্য সরকার কর্মচারীরা, তাদের যে অধিকার, তাদের যে সমস্যা, রাজ্য সরকার সেগুলো দেখছে না। একইভাবে কেন্দ্রীয় সরকার, তারাও আজকে হচ্ছে আক্রান্ত, যার ফলে সামগ্রিকভাবে আমাদের গোটা দেশে আজকে শ্রমজীবী মানুষ, আজকে আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ আজকে ভয়ঙ্কর ভাবে তারা সংকটের মধ্যে। মানুষের জীবন জীবিকার মান ক্রমশ কমছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, আত্মহত্যা করছে। রাজ্যে দুর্নীতির জন্য রেগার কাজ বন্ধ হয়ে গেছে, যারা কাজ করেছিল তারা আজও পর্যন্ত মজুরি পাচ্ছে না। একইভাবে হচ্ছে যে রেগা যে 200 দিন কাজ, তার মজুরি 600 টাকা করার যে দাবি, তা কেন্দ্রীয় সরকার কার্যকরী করছে না। এবং সামগ্রিকভাবে আজকে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, আমাদের রাজ্যের বস্তিবাসী মানুষ আজকে সবাই ভয়ঙ্কর ভাবে আক্রান্ত। আজকে দেশকে বাঁচাতে হবে, কিন্তু দেশকে বাঁচাবে কে? আজকে লুটের রাজত্ব চলছে, কেন্দ্রীয় সরকারের মদতে দেশি বিদেশি পুঁজিপতিরা দেশকে লুণ্ঠন করছে। গত স্বাধীনতার পরে যে সম্পদ, আমাদের দেশে জাতীয় সম্পদ যারা আমরা তৈরি করেছি,
রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা, আমাদের দেশের যারা সম্পদ তৈরি করছে সেই সম্পদ তৈরি করা যারা কারিগর, শ্রমিক, কৃষক, খেতমজুর, গরিব মানুষ, আজকে তারা ভয়ঙ্করভাবে আক্রান্ত। যার ফলে দেশকে বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে। তার জন্য কেন্দ্রীয় সমস্ত শ্রমিক সংগঠনগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তার সাথে কৃষক সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, আজকে শ্রমিক এবং কৃষক সংগঠনগুলো গোটা দেশে ঐক্যবদ্ধভাবে গত 26শে নভেম্বর দেশ জুড়ে প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছিল এবং যে দাবিগুলো উত্থাপন করা হয়েছিল আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই দাবিগুলোকে কার্যকরী করছে না। সামনে বাজেট, সেই বাজেটও এমন কোনো ইঙ্গিত নেই যে আমাদের দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের দেশের শ্রমজীবী মানুষের তাদের জীবন জীবিকার মান উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছে, মজুরি বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ করছে। অসংগঠিত শ্রমিক গোটা দেশ জুড়ে বাড়ছে, তাদের জন্য সামাজিক সুরক্ষা না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, কোনো অর্থ বরাদ্দ নেই। তার পরিবর্তে যে সমস্ত সুযোগ সুবিধা ছিল সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। সেই বিড়ি শ্রমিকদের জন্য বলুন, খনি শ্রমিকদের জন্য বলুন, আমাদের রাজ্যে অসংগঠিত শ্রমিকদের জন্য বামফ্রন্ট সরকার যে সামাজিক সুরক্ষা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল বেনিফিট, তাদের পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ যা বামফ্রন্ট সরকার চালু করেছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের সমাজকে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে কৃষকরা আত্মহত্যা করছে, শ্রমিকরা কাজ পাচ্ছে না, আত্মহত্যা করছে, খেতমজুররা কাজ পাচ্ছে না, এটা ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের রাজ্যের যে সমস্ত গরিব শ্রমজীবী মানুষের যে সংগঠন, আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের কৃষক সংগঠন, আমাদের খেতমজুর সংগঠন, আমাদের গোষ্ঠী সংগঠন, আমাদের কর্মচারী সংগঠন, আজকে তারা রাস্তায় নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গোটা ফেব্রুয়ারি, মার্চ মাস, এপ্রিল মাস জুড়ে গোটা রাজ্য জুড়ে পদযাত্রা, দেখা, মিছিল, মিটিং, অসংখ্য কর্মসূচিতে হচ্ছে উত্তাল হবে পশ্চিমবাংলা। তারপরে 20শে এপ্রিল কলকাতার ব্রিগেড সমাবেশ, সেই কাঠফাটা রোদ্দুরকে মাথায় নিয়ে লক্ষ লক্ষ মানুষ কলকাতা ব্রিগেড সমাবেশে আসবেন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এবং একইভাবে দুর্নীতিগ্রস্ত, জনবিরোধী এবং শিল্প তালুয়া এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে 7 লক্ষ কোটি টাকা ঋণের জালে এই রাজ্যকে জড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, কোনো ভবিষ্যৎ নেই। এই সরকারকে হাঁটাতে হবে, কেন্দ্রীয় সরকারকে হাঁটাতে হবে, রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকারকে হাঁটাতে হবে। তার জন্য শ্রমজীবী মানুষের ঐক্য আমাদের গড়ে তুলতে হবে ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশে এবং সেখান থেকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন এবং সারা দেশে ধর্মঘটের প্রস্তুতি, কেন্দ্রীয় সরকারের নীতির পরিবর্তন, তার জন্য আগামী দিনে ধর্মঘট গোটা দেশে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। শ্রমিক কৃষক সংগঠনগুলো প্রস্তুত হচ্ছে। বাজেটের পরে সেই ধর্মঘটের ঘোষণা হবে। আমাদের রাজ্যে শ্রমিক কৃষকরা এখন থেকেই গ্রামের গরিব মানুষের কাছে যাবেন, শ্রমিকদের কাছে যাবেন, কলকারখানায় শ্রমিকদের কাছে, শ্রমিক মহল্লায়, গ্রামে গরিব কৃষক খেতমজুরদের বাড়িতে বাড়িতে যাবেন এবং লক্ষ লক্ষ মানুষের সাথে তারা কথা বলবেন, মত বিনিময় করবেন এবং যাতে বিকল্প শ্রমজীবী মানুষের যে অর্থনীতি, শ্রমজীবী মানুষের যে কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, রাজ্যের শিল্পায়ন, এই সমস্ত বিষয়গুলোকে যাতে কৃষকের ফসলের লাভজনক দাম কৃষক পেতে পারে, খেতমজুররা কাজ পেতে পারে, তার জন্য বিকল্প যে দাবি, সেই দাবি নিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা যাব এবং ব্রিগেডের সমাবেশে তাদেরকে আমরা সামিল করব ওই 20শে এপ্রিল। তাই আজকে এই যে প্রেস কনফারেন্স, আমরা আমাদের এই 4টি সংগঠন তাদের পক্ষ থেকে এবং রাজ্যের আমাদের কর্মচারীরা যারা আমাদের শ্রমিক আন্দোলনের অংশ,
তারাও আছেন এবং আমরা হচ্ছে ঐক্যবদ্ধভাবে এই লড়াইতে সামিল হচ্ছি। আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ আমরা করতে চাই দেশ বাঁচাতে, রাজ্যে বদল আনতে এবং বৃহত্তর সংগ্রামের যে মঞ্চ ঐক্য গড়ে তুলতে হচ্ছে 20 এপ্রিল সবাইকে ব্রিগেডে আসতে হবে, এই আহ্বান আমরা জানাচ্ছি। তো তার জন্য আজকে এই প্রশ্ন যদি কিছু থাকে করে যে লাইনে তদন্ত করছে এবং যে প্রত্যাশা রাজ্যের মানুষের, গোটা দেশের মানুষের ছিল, কার্যকতা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আজকে গোটা দেশের মানুষ অপেক্ষা করছে যে আরজিকর কাণ্ডে কি হচ্ছে, রায় বেরোয়। কিন্তু আরজিকরে ক্ষতিগ্রস্ত মহিলা চিকিৎসক, তার পরিবার, তার বাবা মা, তারা ইতিমধ্যে অনাস্থা প্রকাশ করেছে এবং ডাক্তার সংগঠনগুলো অনাস্থা প্রকাশ করেছে যে তদন্ত, যে প্রতিশ্রুতি সিবিআই দিয়েছিল, আজকে বোঝা যাচ্ছে যে তার ধারে কাছেও সিবিআই পৌঁছতে পারেনি। স্বাভাবিকভাবে আমরাও আমাদের এই প্রেস কনফারেন্স থেকে আমরা দাবি করছি যে অভয়া আরজিকর কাণ্ডে অভয়ার যে ন্যায় বিচার আমরা চাই, মহিলাদের নিরাপত্তা চাই। এই রাজ্য সরকার তাদের যে ভূমিকা, আমরা তীব্রভাবে এই সরকার, পুলিশ, তাদের যে ভূমিকা আমরা দেখেছি, আমরা চূড়ান্তভাবে অনাস্থা প্রকাশ করছি। একই সঙ্গে শিক্ষা দুর্নীতি আপনারা জানেন, যেভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি বিরুদ্ধে আমাদের রাজ্যে যেভাবে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আমরা এই যে লড়াই, সেই লড়াইকে আমরা আরো তীব্র করব। আর যে সমস্ত শিক্ষক যারা মেধার তালিকায় যারা যোগ্য, তারা রাস্তায় বসে আছে, তাদের যে কাজের অধিকার, দাবি, সেটাকেও আমরা সমর্থন করছি। ঠিক আছে। আচ্ছা, কোনো কোশ্চেন? এপ্রিল আপনাদের ব্রিগেড, সেই ব্রিগেড দিয়ে কি জনগণকে সূচনা দেবেন? জনগণকে আমরা আহ্বান জানাবেন, কি আহ্বান জানাচ্ছি, দেশ বাঁচাতে হবে আর তার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং প্রতিরোধে আমাদের নামতে হবে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, ভ্রষ্টাচার, লুট, এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে হবে সামনে বিধানসভা নির্বাচন। আর যেভাবে সাম্প্রদায়িকতা এবং আমাদের দেশে বৃহৎ পুঁজিপতিদের জোট, আজকে বিজেপি আরএসএসের সাথে আদানি আম্বানিদের জোট তৈরি হয়েছে, যার মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকারখানা, খনি, নদী, বন্দর, আজকে সব কিছু লুট হয়ে যাচ্ছে। তাকে প্রতিরোধ করতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তাদের বিভাজনের যে রাজনীতি, মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে, জনগণকে প্রতিরোধ করতে হবে। আর গণতন্ত্র রক্ষা আমাদের দেশে, একদিকে কেন্দ্রে গণতন্ত্র সংবিধানের উপর আক্রমণ, আরেকদিকে রাজ্যে যেভাবে সন্ত্রাস গত 13 বছর ধরে এবং থ্রেট কালচার আমাদের রাজ্যে চলছে, গণতান্ত্রিক অধিকার মানুষের কেড়ে নেওয়া হচ্ছে, নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করা হচ্ছে। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে এবং সংবিধানকে বাঁচাতে হবে। এই জন্য সমস্ত মানুষকে আমরা এই লড়াইতে সামিল হওয়ার জন্য আহ্বান জানাবো এবং 20 এপ্রিল ব্রিগেডে সামিল হওয়ার জন্য অনুরোধ করব। ঠিক আছে, আমার পক্ষ থেকে বলছি, আপনারা সকলেই এটা বোঝেন, বিশেষ করে শহর অঞ্চলের মানুষ সবটা অবগত না, যে কৃষিতে সংকট একবারে সর্বগ্রাসী রূপ নিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বক্তৃতায় বলেন যে পশ্চিমবঙ্গের সাধারণ কৃষক, তাদের 3 গুণ আয় বেড়েছে। প্রথমত এই বক্তব্যটি অত্যন্ত অসত্য। আপনারা জানেন যে ক্রাইসিস কোন জায়গায় পৌঁছেছে, যাকে কৃষক আজকে আর নিজের জমি চাষ করছে না, লিজেতে, চুক্তিতে বিভিন্নভাবে জমি যারা খেতে খাটিয়ে গ্রামের মানুষ তাদেরকে দিয়ে চাষ করাচ্ছে। খুব কঠিন অবস্থা।
গ্রামাঞ্চলে এখন উৎপাদন কস্ট যা বাড়ছে, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নেই। আপনি যদি ধানের ক্ষেত্রে ধরেন 2120 টাকা, তারা 2320 টাকা তারা দাম বেঁধেছে, কিন্তু কার্যত ফরে রাজ চলছে পশ্চিমবঙ্গে। 1870 থেকে 2000 টাকার মধ্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষক। কেরালাতে যেখানে 2870 টাকা কুইন্টাল ধান বিক্রি করে, পশ্চিমবঙ্গের কৃষককে বিক্রি করতে হচ্ছে 2000 টাকার মধ্যে। পাট উৎপাদন কষ্ট হচ্ছে 9000 টাকা, এবছর বিক্রি হয়েছে 3700 টাকা কুইন্টাল। কার্যত 5 থেকে 6000 টাকা লোকসান পাটে। আর পাট যদি না চাষ হয়, দারুণভাবে জুট মিলগুলো ক্ষতিগ্রস্ত হবে, এটা বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আলুর ক্ষেত্রে সেই অবস্থা। সবজি আজকে শহরে একটু বেশি দাম দিয়ে কিনছেন, কিন্তু গ্রামের মানুষ আজকে কপি বলুন, যে কোনো ফসল বলুন, কার্যত কেটে দিচ্ছে, বাজারে নিয়ে আসছে না, কোনো কর্তা পোষাচ্ছে না। 1 টাকা 2 টাকা 3 টাকা তার দাম। তাই কৃষক বিপর্যস্ত। সার কিনছে বেশি দামে, তার কালোবাজারি আছে, ভেজাল আছে, সব দিক থেকে বলা যায় মারাত্মক আক্রান্ত হচ্ছে পশ্চিমবাংলার কৃষক সমাজ। আজকে নিকাশি ব্যবস্থা ধ্বংস, নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করছে, সরকার নির্বিকার। শুধু ডিবিসকে দোষ পারলে চলবে না, ওটা পশ্চিমবঙ্গের নিকাশি ব্যবস্থা যে জায়গায় পৌঁছেছে। যদি একটা বড় ধরনের কোনো বন্যা হয়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী হবে আমরা কেউ বলতে পারবো না। তাই এইরকম একটা মারাত্মক সংকট গ্রামের মানুষ এটা ফিল করছেন, কৃষকরা এটা ফিল করছেন। একটা বড় ধরনের আন্দোলন হওয়া দরকার। সেই কারণেই আমরা ঠিক করেছি গ্রামে গ্রামে অসংখ্য পদযাত্রা প্রত্যেকটি বুথ অতিক্রম করবে। অঞ্চল ভিত্তিক বিভিন্ন জায়গাতেই সেটা আমাদের হবে। ব্যাপকভাবে কনভেনশন হবে, ব্যাপক প্রচার হবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা যাব। কৃষক পরিবারে আমরা যে আমাদের কথাগুলি বলব। আজকে এখানে প্রথমেই বলা হয়েছে একটা ঐতিহাসিক একটা ব্রিগেড। এরকম শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি সংগঠনকে সঙ্গে নিয়ে ব্রিগেড কখনো হয়নি। আমাদের ধারণা এই দুপুরের রোদেও 20 এপ্রিল লক্ষ লক্ষ মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবে, কষ্ট করেই আসবে। কারণ যে কষ্টের মধ্যে আছেন তারা বুঝছেন যে লড়াই ছাড়া কোনো পথ নেই। সেইভাবে আমরা এগিয়ে যাব এবং সেই প্রচার করতে আপনারা আমাদের সাহায্য করবেন। কারণ দেশের কৃষকরা যদি ধ্বংস হয়ে যায়, কৃষি ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, আজকে যেভাবে পাট্টা উচ্ছেদ হচ্ছে, আজকে বর্গাদার উচ্ছেদ করছে বিএলআর অফিসগুলি, মানুষের কোনো শান্তি নেই। গ্রামে গরিব থেকে শুরু করে সব মানুষের। আপনারা কল্পনা করতে পারবেন না যে বর্গাদার যে রেকর্ড আছে, সে তার পর্যন্ত জমিটা চুক্তি চাষে লোককে চাষ করতে দিতে বাধ্য হচ্ছে। একটা বর্গাদা কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা, এটাকে যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে ভালো, এবং সেই প্রচারটা আপনারা করুন, এটাই আমাদের আবেদন। ইতিমধ্যে শুনলেন আমাদের রাজ্যে এই প্রথম গতর খাটা সংগঠনগুলোর ডাকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে। চলো এগুলো এসে যাবে আওয়াজে, তুই বললে আওয়াজে। স্বাভাবিকভাবে ঐতিহাসিক সমাবেশ, শ্রমজীবী গতর সর্বস্ব মানুষের সমাবেশ। আপনারা দেখেছেন এই সময়কালের মধ্যে দেশ এবং রাজ্যের সরকার দুজনে মিলে কিভাবে গতর লুট করছে। আমরা তার প্রতিবাদে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। গতর লুট আর করতে দেয়া যাবে না। গতর লুট করছে নানানভাবে। 100 দিনের আইন তৈরি হলো, অথচ সেই আইন উপেক্ষা করে দিল্লির সরকার পশ্চিমবঙ্গে আজকে 3 বছরের বেশি 100 দিনের কাজে টাকা বন্ধ করে রেখেছে। আইন বিরোধী কাজ।
এই রাজ্যের সরকার এই 100 দিনের কাজ চুরি করতে গিয়ে লুট করেছেন, চুরি করেছেন, নানান অপরাধ। তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব মানুষের শ্রম এবং কাজের অধিকার কেড়ে নিতে পারে। দিল্লির সরকার সেই কাজ করছে, আর রাজ্যের সরকার লুট করে এই 100 দিনের কাজটাকে আবার দুর্বল থেকে দুর্বল করার চেষ্টা করছে। দুটো সরকার একই পথে যাচ্ছে। গোটা দেশে এই প্রকল্প যাতে দুর্বল হয় তার জন্য এই পরিকল্পনা করা হচ্ছে। অথচ আপনারা দেখবেন এই সময়কালের মধ্যে যতগুলো বাজেট হয়েছে, যা বাজেট বরাদ্দ হয়েছে 100 দিনের কাজে, তার চেয়ে বেশি টাকা খরচা করতে হয়েছে সরকারকে। তার মানে গরিব মানুষ কাজ চাইছে, কাজের ডিমান্ড আছে। তাহলে কাজের ডিমান্ড থাকা সত্ত্বেও 100 দিনের কাজে বরাদ্দ কমানো যায় না, সেটাও করছে দিল্লির সরকার। জমি আর পাবে না গরিব মানুষ, পাট্টা জমি পাবে না। নূতনভাবে এই আবাস যোজনা গরিব মানুষ যাতে ঘর না পায় তার একটা প্ল্যানিং তৈরি করা হয়েছে, পরিকল্পনা তৈরি করা হয়েছে। দিল্লিতে আইন পাল্টানো হলো, জমির আইন পাল্টে দেওয়া হলো। সেই জমির আইন পাল্টে আদিবাসীদের জমি লুট করা হচ্ছে, আর গরিব মানুষ যাতে পাট্টা না পায় তার ব্যবস্থা করা হলো। এখন সেই সরকারি জমি চলে যাবে কর্পোরেটদের হাতে, ব্যবসাদারদের হাতে, পুঁজিপতিদের হাতে, অর্থাৎ পাট্টা আর পাবে না। আর গরিব মানুষ যদি পাট্টা না পায় তাহলে গরিব মানুষই আবাস যোজনা থেকে বঞ্চিত হবে। আবাস যোজনার প্রধান শর্ত হচ্ছে জমি থাকতে হবে তার নামে, অর্থাৎ ভূমিহীনরা আর কোনো দিনের জন্য ঘর পাবে না। সেই সিদ্ধান্ত করছে দিল্লির সরকার ও রাজ্যের সরকার। আমাদের রাজ্যেও সেই আইন বলবৎ করা হবে। আমাদের রাজ্যেও মমতা ব্যানার্জি বিধানসভায় সেই আইন এনেছে। সেই আইনের ফলে আজকে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। হামে কাহে খোঁজাতি তো অনেকে আজকের হানিকের রাজ্যে অনেক বেশি বানুয়া মানুষ রাই হয়। সব আদিবাসী ক্ষেত মজুর মানুষের জমি আজকে লুট হওয়াতে, সেই জমি যাতে লুট না হয় সেই জন্য গোটা রাজ্যকে আদিবাসী মানে সব এক হওয়া হয়। আর আদিবাসীকে বিভাজনকারীর জন্য দিল্লিকে নরেন্দ্র মোদী সরকার আর হানিকের রাজ্যকে মমতা ব্যানার্জি এই দুজনে মিলকুল আদিবাসীকে ভাগ করার চেষ্টা করা হয়। কারণ আদিবাসীকে 42টা প্রজাতির আইনকে 45টা সংগঠন কাজতে না হয়। তার মানে আদিবাসী মানে যাতে আর এক জায়গায় হয় না পারে। আদিবাসী মানে একটা জায়গায় হলে সে মানে সেই গতর সর্বস্ব সংগঠন, শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ, ক্ষেত মজুরি ইউনিয়নে যুক্ত হবে। সেই জন্য ইমামকে বিভাজন করা দরকার। সেই জন্য ইমামকে বিভাজন করার জন্য এই আইন আনা হওয়াতে সব মিলগুণ যে জায়গায় দাঁড়া হতো যে আজকের এই 100 দিনের কাজ, আবাস যোজনা, শ্রম এই সমস্ত যদি আটকাতে হয় তাহলে গরিব মানুষ যাতে কাজ না পায় তারই ব্যবস্থা করতে হবে। তাই করছে। আজকের 100 দিনের কাজ চালু হচ্ছে না বলেই এই রাজ্যের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে ছুটে বেড়াচ্ছে। গোটা দেশে তাই হচ্ছে। কাজ নেই বলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, কাজ থাকলে পরিযায়ী সংখ্যা কমে যায়। সেদিন 100 দিনের কাজটা যাতে আবার চালু হয়, 600 টাকা মজুরি, 200 দিন কাজ, এই কাজ চালু হলে আমাদের রাজ্যের গরিব মানুষও কাজ পাবে। আমরা এই সবগুলোকে মিলে এই যে 4টে গুরুত্বপূর্ণ সংগঠন কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক এবং বস্তি উন্নয়ন, এদের আহ্বানে 20শে এপ্রিল কলকাতার মহানগরীতে ব্রিগেডে যে গত সর্বস্ব মানুষের ব্রিগেড, সেটা ঐতিহাসিক ব্রিগেডেই রূপান্তরিত হবে। আমি এই ব্রিগেড আরও বেশি সফল হবে সেই ব্রিগেডকে সামনে রেখে ইতিমধ্যে আমরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে গতকাল থেকে পাড়ায় পাড়ায় আমাদের চাঁটাই পেতে গরিব মানুষের মধ্যে যাওয়া শুরু হয়েছে। চাঁটাই পেতে সব মানুষকে দেশ এবং রাজ্যের রাজনীতি, বিভাজনের রাজনীতি, মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর সমস্ত কুকীর্তির কথা আমরা পাড়ায় দাওয়ায় চাঁটাইতে বসে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আমরা আশা করছি আগামী 20শে এপ্রিল ঐতিহাসিক ব্রিগেড গরিব মানুষই করবে। আচ্ছা, একটা কথা, এই সব মিলিয়ে একটা জরুরি আন্দোলন দরকার। মমতা ব্যানার্জি কিছু কৃষক বন্ধু বা কৃষক বিমা এ সমস্ত ভান্ডার ইত্যাদি দিয়ে কিন্তু আসল যে কৃষকের সমস্যা, ক্ষেত মজুরের সমস্যা, মৌলিক সমস্যা তার ধারে কাছে যাচ্ছেন না। কৃষকের অধিকার, ক্ষেত মজুরের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার, সেই অধিকার বলতে জাগ্রত হতে দিচ্ছেন না। তাই আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবাংলায় যে ঐতিহাসিক একটা ভূমিকা আছে গরিব মানুষের, তার অধিকার সম্পর্কে
তার যে চেতনা, যার মধ্য দিয়ে পশ্চিমবাংলায় বড় বড় সংগ্রাম হচ্ছে, কৃষক ক্ষেত মজুরদের সংগ্রাম হচ্ছে, এই অধিকার সম্পর্কে মানুষকে জাগ্রত করবার জন্য আমরা 4টে সংগঠন চেষ্টা করছি যে কিভাবে পশ্চিমবাংলা সামনের সারিতে লড়াইয়ে যেতে পারে গরিব মানুষের উত্থান ঘটিয়ে। তার জন্যই এই সমাবেশ। আমি আশা করি আমাদের এই ডাকে যেভাবে আমরা নিবিড়ভাবে গ্রাম অঞ্চলে কাজ করব আমরা এই কয়েক মাস, তার কালমিনেশন ব্রিগেডে হবে, আমরা বিপুল সাড়া পাবো। আর পশ্চিমবঙ্গে এবং দেশে যে বিভাজনের রাজনীতি চলছে, আসল বিভাজন নয়, গরিবের সমস্যাকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য হিন্দু মুসলমানের রাজনীতি চলছে, সেটাও আমরা পরাস্ত করতে পারবো। এই জন্যই আমরা এই সমাবেশ আহ্বান করি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের রাজ্যে যারা উৎপাদনের সঙ্গে যুক্ত আছেন এবং শহর এলাকায় যারা উৎপাদনের সঙ্গে যুক্ত যেখানে বসবাস করে, এই 4টে সংগঠন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন, যারা সম্পদ তৈরি করে, তাদের সমাবেশ আমরা ব্রিগেড প্যারেড ময়দানে করতে চাচ্ছি আগামী 20 এপ্রিল। ক্ষেতমজুরদের সংকটটা কোন জায়গায় এসে পৌঁছেছে সেটা আমরা লক্ষ্য করছি। 2011 সালে সরকার পরিবর্তনের পর আমরা যদি বিভিন্ন ডাটা থেকে তথ্য পাই, যেটা আমরা দেখছি, পশ্চিমবাংলা থেকে গ্রামের গরিব মানুষ বাইরে চলে যাচ্ছে এবং 11 সালের তুলনায় সেইটা 20%, 22% বেড়েছে। কেরলে, বিজয়রা, ভাইজাগ, তেলেঙ্গানা, এর সমস্ত জায়গায় ধান কাটার শ্রমিক হলো বাঙালি, পশ্চিমবাংলায় কাজ নেই। লক্ষ্য করে দেখবেন পশ্চিমবাংলায় যেটুক চাষ হচ্ছে তার বৃহত্তর অংশ হলো মহিলা নির্ভর। আগে মহিলারা ধান রুইতেন না, এখন রুইছেন। ধান কাটতেন না, এখন কাটছেন। এখন কৃষিতে মজুরের একটা সিংহভাগ অংশ হলো মহিলা, কারণ পুরুষ মানুষের কৃষিকাজে পড়তা হচ্ছে না, তারা বাইরে চলে যাচ্ছে আয়ের উদ্দেশ্যে। ভয়ঙ্কর সংকট পশ্চিমবাংলার কাজে। বামপন্থীদের চাপের ফলে যে এনআরইজি আইন তৈরি হলো, আজকের 3 বছর একমাত্র রাজ্য পশ্চিমবাংলায় বন্ধ কাজ। তৃণমূলের চুরি দুর্নীতি আর হলো বিজেপির অনমনীয় মনোভাব পশ্চিমবাংলাকে বঞ্চিত করবে। এই দুজনের নাটকবাজির ফলে আজকের পশ্চিমবাংলায় বন্ধ। পশ্চিমবাংলায় কাজ নেই। কোভিডের সময় আমরা দেখেছি এনআরইজির উপর নির্ভর করে বহু মানুষ চলতেন, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। আমরা মজুরি দেখছি, সবচেয়ে কম মজুরি পশ্চিমবাংলায়। কৃষি মজুরদের এখন মজুরি হলো 363 টাকা, সরকার নির্ধারিত। কিন্তু আমাদের রাজ্যের বহু জেলাতে কৃষি মজুররা সেই মজুরি পান না। গভর্নমেন্টের মিনিমাম ওয়েজ অফিসার আছে প্রত্যেকটা ব্লকে, দেখভাল করেন না। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে এখনও কৃষি মজুররা 150-200 টাকা, 250 টাকা। কৃষি আইন বাতিল করার পর নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও রাখেননি। গোটা দেশের কৃষক সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। আবার নতুন করে যে আইন এসেছে, একবারে উৎপাদন, বিপণন সব কিছুর ক্ষেত্রে কর্পোরেট গ্রাস করতে চলেছে গোটা দেশের কৃষি নীতি, কৃষকদের। এরকম একটা অবস্থায় প্রত্যেকটি রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত তা বিধানসভায় পাস না করবে তা আইনে পরিণত হবে না। আমরা এই সবার মধ্য থেকে দাবি করছি যে অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভা ডেকে যে আইন মোদীজি করেছেন সে আইনের একবারে সম্পূর্ণ বিরোধিতা করে বিধানসভাতে এক্ষুনি প্রস্তাব গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা বড় দাবি। আরো 2-1 জন আসছে। তাহলে ওয়েট করে গেলে ভালো হয়। আর আপনাকে বারবার ঘুরে জিজ্ঞেস করবো।
পশ্চিমবাংলায় হতে যাচ্ছে। এর আগে শুধু শ্রমিক, CI2 তাদের ডাকে ব্রিগেড হয়েছে, কিন্তু রাজ্যের সমস্ত শ্রমজীবী মানুষ, কৃষক সমাজের সঙ্গেই যুক্ত ক্ষেত মজুর, গরিব মানুষের আস্তানার জায়গা, বস্তি এবং শ্রমিক, কলকারখানা, অসংগঠিত, প্রকল্প ভিত্তিক সব ক্ষেত্রে এরা যৌথভাবে আহ্বান জানিয়েছে ব্রিগেড সমাবেশের আগামী 20শে এপ্রিল। সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে অপশাসন চলছে তার বিরুদ্ধে, তার কারণে যারা আক্রান্ত তাদের সবাইকে, কর্মচারী, ব্যাংক, বিমা, সরকারি, বেসরকারি, শিক্ষক, সকলকে, সাধারণ মানুষ, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আক্রান্ত, অন্যান্যভাবে আক্রান্ত, আসলে সরকার, প্রশাসন, থানা, পুলিশ, অনেকাংশে আইন, আদালত, এই সবই হচ্ছে বলবান, অর্থবান পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে, আর তাদের ফলে শোষিত হচ্ছে সমাজের সব অংশের মানুষ। তাহলে এই আক্রান্ত সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে পথে নেমে এই পরিস্থিতি বদলাতে হবে। তার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের বার্তা দিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এপ্রিল মাসের 20 তারিখ বেলা 3টের সময় 4টি সংগঠন, কৃষক সভা, ক্ষেত মজুর, শ্রমিক এবং বস্তি বাসীদের যে সংগঠন, আমরা ব্রিগেডের সমাবেশের আহ্বান করেছি। এই প্রত্যেকটা ক্ষেত্রেই লড়াই চলছে, কিন্তু সেই লড়াইকে ঐক্যবদ্ধ করে গণ আন্দোলনে রূপান্তরিত করার মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তনের জন্য আমাদের সমস্ত জায়গায় মানুষের কাছে যেতে হবে, যে যার নিজের দাবি নিয়ে এবং সামগ্রিকভাবে এই অপশাসনের বিরুদ্ধে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান সব আক্রান্ত। এই অবস্থা চলতে পারে না। ফলে ঐতিহাসিকভাবেই এর দায়িত্ব এসে পড়ে শ্রমজীবী মানুষের উপরে। আমরা সেই সমাবেশের আহ্বান করেছি এবং সমস্ত অংশের আক্রান্ত মানুষকে এই সমাবেশে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের এই সমগ্র বিষয়টা নিয়ে আমাদের এই 4টি সংগঠনের আহ্বায়ক হিসেবে CI2 সাধারণ সম্পাদক রাজ্যের অনাদি সাউ, তিনি বলবেন, তারপর বন্ধুরা যদি কিছু বলার থাকে তারা বলবেন। 20শে এপ্রিল শ্রমজীবী মানুষের 4টি সংগঠন ঐতিহাসিক সমাবেশ করবে। আমরা রাজ্যের বস্তিদের সংগঠন অর্থাৎ আরবান পোর, শ্রমজীবী, শহরের শ্রমজীবী গরিব মানুষ, তাদের যে সমস্যা, বাসস্থান, রুটি রুজি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা জেলা জুড়ে, শুধু বড় শহর না, সেন্সাস টাউনগুলোতে যেখানে বস্তি গড়ে উঠেছে, আজকে উদারীকরণ, আর্থিক নীতির কারণে শহরের সংখ্যা বাড়ছে, এই শ্রমজীবী মানুষের আমরা সমবেত করতে চাই। আমরা এই গত 12ই ডিসেম্বর 2013 সালে আমরা রানী রাসমণি রোডে সমাবেশ করেছিলাম। আমাদের দাবি ছিল যে বাসস্থানের অধিকার মৌলিক অধিকার, সংবিধান আমাকে দিয়েছে, তাহলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জমিতে যারা বসবাস করছেন তাদেরকে এই সত্ত্ব দিতে হবে। আমরা কি দেখছি, দুটো সরকার তাদের লক্ষ্য উন্নয়নের নামে, বিশেষ করে রেল
যা গোটা ভারতবর্ষে সবচেয়ে জমির মালিক, গোটা ভারতবর্ষে, তারা আজকে যে উচ্ছেদ পরিকল্পনা করছে গোটা আমাদের রাজ্য জুড়ে, বিশেষ করে এই পশ্চিম বর্ধমানে জারি আছে, এই উচ্ছেদের বিরুদ্ধে, এবং রাজ্য সরকারকেও আমরা দেখেছি এরা গরিবের কথা বলছে, বিভিন্ন প্রকল্প চালু করছে, প্রকৃতপক্ষে মানুষকে ভাওতা দিচ্ছে। যা বলেছেন আমি বেশি বলবো না, আমি যে কথা বলবো, অতীতে আমরা যে অধিকারগুলো আমরা বস্তিবাসীরা পেয়েছিলাম, আমাদের রাজ্যের যে বামফ্রন্ট সরকার ছিল বিকল্প যে বস্তিবাসীদের রেখে যে নগর উন্নয়নের পরিকল্পনা, তার জন্য ঠিকা টেনেন্সি অ্যাক্ট, আজকে ঠিকা টেনেন্সি অ্যাক্টকে পরিবর্তন করা হচ্ছে, গরিব বস্তিবাসীদের জমি প্রমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আজকে উচ্ছেদ করার নানা পরিকল্পনা, অগ্নিসংযোগ হচ্ছে, আগুন লাগছে, এসব ঘটনা ঘটছে। আমরা এর বিরুদ্ধে লাগাতার সংগ্রাম করছি এবং এটা আমরা মনে করি যে এই লড়াই একা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এটা মনে করি শহর বাঁচবে না, গ্রামের যদি রুরাল পোর না বাঁচে, গ্রাম যদি না বাঁচে, তাই শহরের শ্রমজীবী এবং গ্রামের শ্রমজীবী মানুষ একত্রিত হয়ে এদের যে উদ্দেশ্য জাত পাত ধর্মের নামে গরিব মানুষের ঐক্যকে বিনষ্ট করা, তার বিরুদ্ধে মানুষের চেতনা, মানুষকে সচেতন করা এবং বড় সংগ্রামের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তারই পদক্ষেপ হিসেবে এই ঐতিহাসিক সমাবেশ, আমরা সেই উদ্যোগ নেব, এটাই হলো আমাদের কথা। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে এটা আমরা